ওকে, চলো স্টার্ট করি। আজকে আমরা যেটা পড়বো বলেছিলাম সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। আর নর্মাল ডিস্ট্রিবিউশনের আগে তোমাদের পড়বো সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। ওকে, রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন একদম ছোট জিনিস, সেখান থেকে বিশেষ কিছু কোশ্চেন আসে না, সেটা আগে বলে দিই তারপর নর্মাল ডিস্ট্রিবিউশনটা টাইম নিয়ে করবো। আজকে যদি নর্মাল ডিস্ট্রিবিউশন শেষ নাও করতে পারি, আমরা কিন্তু নেক্সট ক্লাসে সেটাকে কন্টিনিউ করবো। ওকে, ভালো করে মন দিয়ে প্রত্যেকে শুনবে। প্রত্যেকের অডিও ক্লিয়ার আছে? Yes, sir. হ্যাঁ স্যার। চলো, Yes, sir. ফার্স্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন পড়েছিলাম, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর পয়সন ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল আর সেকেন্ড ছিল আমাদের পয়সন। এবার তোমরা ভালো করে নোটিস করেছো যে বাইনোমিয়াল আর পয়সন, এই যে দুটো ডিস্ট্রিবিউশন আমরা পড়েছিলাম, এই দুটো ডিস্ট্রিবিউশনে যখন আমরা র্যান্ডম ভ্যারিয়েবল বানিয়েছিলাম, সেই র্যান্ডম ভ্যারিয়েবল দুটো কিন্তু ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল ছিল, হ্যাঁ কি না? ঠিক, তার মানে এই যে দুটো ডিস্ট্রিবিউশন আমরা পড়েছি, সেই দুটো ডিস্ট্রিবিউশন হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। বোঝা গেল? ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। ওকে, এখন তোমাদের আজকে যে দুটো আমরা পড়বো, নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 হচ্ছে তোমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম অর এটাকে বলা হয় রেক্টাঙ্গুলার। ক্লিয়ার? ইউনিফর্ম অর রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। আর নাম্বার 4 হচ্ছে, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, বেশ। তাহলে প্রথম দুটো ছিল আমাদের ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য, আর আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। কি বললাম? কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। ঠিক আছে, তো যদি কোশ্চেনের মধ্যে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল থাকে তো তুমি সেখানে নর্মাল ডিস্ট্রিবিউশন অথবা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে। যদি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল থাকে তো তুমি সেখানে বাইনোমিয়াল অথবা পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো প্রথমে তাড়াতাড়ি আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা করে নেব। ওকে, একদম সহজ জিনিস। ইউনিফর্ম যে নামটা, সেই নামটার মধ্যে অ্যাকচুয়ালি মিনিংটা লুকিয়ে আছে। ওকে, ইউনিফর্ম মানে হচ্ছে যে এই যে ডিস্ট্রিবিউশনটা সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট আছে। তুমি যদি একটা গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট মানে কি, সেটা হয় এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। ঠিক কিনা? ইউনিফর্ম মানেই তো সেটাই, যেটাকে আমরা কনস্ট্যান্ট বলি, একদম নর্মাল ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা কনস্ট্যান্ট বলি। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কিন্তু অনেকটা সেম জিনিসই। ওকে, প্রথমে আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের যে নর্মাল যে ফাংশনটা সেটা কিরকম হয় সেটা দেখবো। এখানে নর্মালি ফাংশনকে আমরা কিভাবে ডিনোট করি? এফ এক্স ইকুয়ালস টু, যেহেতু আমি বললাম যে এটা কনস্ট্যান্ট হচ্ছে, তো কোনো একটা বাউন্ডারি তোমাকে দেওয়া থাকবে, সেই বাউন্ডারির মধ্যে এফএক্স এর যে ভ্যালুটা হবে, সেই এফএক্স এর ভ্যালুটা হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু। বোঝা গেল কি বললাম? একটা বাউন্ডারি, ধরো ক্লোজড ইন্টারভাল এ টু বি বা ওপেন ইন্টারভাল এ টু বি দেওয়া থাকলো, সেই ওপেন ইন্টারভাল এ টু বি এর মধ্যে এফএক্স এর যে ভ্যালুটা, সেই এফএক্স এর ভ্যালুটা কি হবে? একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। তো কিরকম? এফএক্স ইজ ইকুয়ালস টু কে। ওকে, কখন? যখন ধরো এ লেস দেন এক্স লেস দেন বি। এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, আর এটা কি? এটা হচ্ছে তোমার লোয়ার বাউন্ডারি, বিটা হচ্ছে আপার বাউন্ডারি। ঠিক আছে, আর বাকি সমস্ত জায়গা, মানে ক্লোজড ইন্টারভ্যাল এ আর বি ছাড়া বাকি সমস্ত জায়গা, বা ওপেন ইন্টারভ্যাল এ বি ছাড়া বাকি সমস্ত জায়গা, সেটা কত ভ্যালু হচ্ছে? 0। ঠিক আছে, ওকে, বেশ। এবার এই যে জিনিসটা, এটাকে একটু গ্রাফিক্যালি আমরা ড্র করার চেষ্টা করব, এবং তার সাথে এটার যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সেটাকে আমরা বের করার চেষ্টা করব। কিরকম ভাবে আসছে সেটা দেখো। ধরো আমাদের যে প্রবাবিলিটি, আমাদের মানে টোটাল প্রবাবিলিটি ডেফিনিশন কি বলে বলো তো? টোটাল প্রবাবিলিটি ডেফিনিশন কি? যে ওই বাউন্ডারির মধ্যে, বা তুমি যদি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি করো, টোটাল প্রবাবিলিটি কত আসবে? 1, তাই না? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স যদি করো, সেটা সবসময় 1 আসবে। এবার দেখো, তুমি যদি মাইনাস, এটাকে তুমি ব্রেক করতে পারবে, ব্রেক করলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু এ এফ এক্স ডিএক্স
প্লাস ইন্টিগ্রেশন a to b fx dx প্লাস ইন্টিগ্রেশন b to ইনফিনিটি fx dx, সেটা ইকুয়ালস টু কত হচ্ছে 1। এবার দেখো তোমরা জানো যে এই এই যে ফার্স্ট পার্টটা সেটার ভ্যালু কত হবে 0, সেকেন্ড পার্টটা সেটার ভ্যালু কত হবে 0। তোমাকে জাস্ট ক্যালকুলেশন কি করতে হচ্ছে, তোমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx দিস ইজ ইকুয়ালস টু 1, হ্যাঁ কি না বলো? এই রেজাল্টটা পাচ্ছ, ইন্টিগ্রেশন a to b fx dx ইকুয়ালস টু 1 হচ্ছে, ঠিক কিনা? ওকে, আচ্ছা এবার আমি আমি কি বললাম যে এই যে ওপেন ইন্টারভ্যাল এবি এর মধ্যে, এই যে এখানে দেখো ওপেন ইন্টারভ্যাল এবি এর মধ্যে কি হচ্ছে, এফএক্স এর ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে। তো আমি একটা পার্টিকুলার কেস হিসাবে সেই কনস্ট্যান্টটাকে 1 ধরে নিচ্ছি, ধরতেই পারি, ঠিক কিনা? তো যদি একটা কনস্ট্যান্ট মানে একটা পার্টিকুলার কেস হিসেবে 1 ধরি, তাহলে এটার ইন্টিগ্রেশন ভ্যালুটা কত আসছে, ইন্টিগ্রেশন a to b fx dx this is equals to 1। তার মানে কত হচ্ছে, ইন্টিগ্রেশন a to b, যেহেতু fx equals to 1 ধরছি, তার মানে dx this is equals to 1, ঠিক? তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ যে এক মিনিট দাঁড়াও। না থাক, পার্টিকুলার কেস ধরার দরকার নেই, কারণ আমরা যেহেতু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বের করব, তাহলে পার্টিকুলার কেস ধরলেও হবে না, কারণ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কাজ করে, হ্যাঁ কি না? তাহলে পার্টিকুলার কেস ধরলে হবে না, ইন জেনারেল কেস ধরতে হবে। তাহলে ইন জেনারেল যেটা আমরা জানি, কে যেটা এখানে লিখেছি আর কি, এই যেখানে যেটা লিখেছি কে, সেই কে ধরেই আমরা করার চেষ্টা করছি, ঠিক আছে? তো যদি আমি কে ডিএক্স রাখি, তাহলে কত আসছে? আমার কাজ হচ্ছে এই কে এর ভ্যালুটা বের করতে হবে, কনস্ট্যান্টের ভ্যালুটা কত। তাহলে কেটা যদি বাইরে চলে আসে, তাহলে ইন্টিগ্রেশন a to b dx this is equals to 1, so this imply k into b minus a this is equals to 1, হ্যাঁ কিনা বলো? this imply k is equals to 1 by b minus a। ওকে, যে কনস্ট্যান্ট ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা কত পাচ্ছি, 1 বাই বি মাইনাস এ। তাহলে এবার তোমরা বলো যে পিডিএফটা কত হবে, পিডিএফ ইজ ভেরি সিম্পল। আমাদের কি করতে হবে, দুটো রিজিয়নে লিখতে হবে। কি ফার্স্ট, আচ্ছা এফএক্স ইকুয়ালস টু, ফার্স্ট আমরা কত পাচ্ছি, কে, কে মানে কত 1 বাই বি মাইনাস এ, তুমি এখনই ক্যালকুলেট করবে, ঠিক কিনা? মানে তুমি এখানে কনস্ট্যান্ট ভ্যালুটা বের করছো, সেটা কত এলো 1 বাই বি মাইনাস এ। আচ্ছা এটা কোন রিজিয়নের মধ্যে হচ্ছে, মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান, সরি মাইনাস না, এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, ওকে, এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। আচ্ছা আর বাকি সমস্ত জায়গায় কত হবে, সেটা হচ্ছে সি এলস। এই যে ফাংশনটা পেলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। বোঝা গেল? বলো এইটুকুর মধ্যে কার কোনো প্রবলেম আছে? স্যার একবার একটু শর্ট করে বলবেন। আচ্ছা দেখো আজকে আমরা স্যার যেটা এখানে করছিলাম, যে বলো। স্যার এখানে যে আমরা এফএক্স ডিএক্স টাকে 1 নিয়েছি, ওটা কি মানে এমনি এক্সাম্পল হিসাবে 1 নিয়েছি নাকি ওটা 1ই হবে? এটা বলছো? হ্যাঁ স্যার। না এটা তো টোটাল প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি না, টোটাল প্রবাবিলিটি ডেফিনেশন কি ছিল, ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যদি তুমি ডিসক্রিটের জন্য করো, তো সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, তুমি এখানে xn লিখতে পারো বা fxn লিখতে পারো, দিস ইজ ইকুয়ালস টু কত আসতো 1 আসতো, 1। ওকে, বা p অফ xn লিখতে পারো, সেটা 1 আসবে। আর সেটা যদি কন্টিনিউয়াস এর আচ্ছা ক্ষেত্রে করো তো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এরকম। আচ্ছা, ওকে স্যার। ওকে, আচ্ছা হ্যাঁ, তো যেটা করছিলাম, আজকে আমরা করছি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সেখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, মানে এখানে যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে, ওকে। তো আমার যে এখানে ফাংশনটাকে আমি ধরে নিয়েছি একটা রিজিয়নের মধ্যে কনস্ট্যান্ট ভ্যালু, সেটাকে ধরে নিয়েছি কে।
ওকে, আর বাকি সমস্ত জায়গায় হচ্ছে জিরো। এখন আমার কাজ হচ্ছে এই যে কে ধরে নিয়েছি সেই কে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তার জন্য আমি কার হেল্প নিচ্ছি? আমি টোটাল প্রবাবিলিটির হেল্প নিচ্ছি। টোটাল প্রবাবিলিটির হেল্প নিয়ে আমি যদি ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করি, দেখো এখানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করেছি, তাহলে আমি দেখতে পাচ্ছি কে এর ভ্যালু আসছে 1/b-a। ওকে, তাহলে আমার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কি দাঁড়াচ্ছে? fx ইকুয়ালস টু 1/b-a। কখন? যখন x এর ভ্যালু হচ্ছে a আর b এর মাঝখানে। ওকে, আর বাকি সমস্ত জায়গায় হচ্ছে জিরো। তাহলে এই যে আহ, তোমার রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন, এটার ফিগারটা কিরকম হতে পারে? একদম সহজ জিনিস। মনে করো এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, ওকে, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই। তোমার বাউন্ডারি কত? ওপেন ইন্টারভ্যাল এ বি। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, এবার এই এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে এফ এক্স এর ভ্যালু কত বলো? কি? এ, ওয়ান বাই হ্যাঁ বি বলো। মাইনাস। 1/b-a, বা যে কে বললে সেটাও কারেক্ট। কে এর ভ্যালু হচ্ছে 1/b-a। আচ্ছা, 1/b-a সেটা গ্রেটার দ্যান জিরো হবে না লেস দ্যান জিরো হবে? স্যার গ্রেটার দেন জিরো। গ্রেটার দ্যান জিরো হবে। গ্রেটার ওকে, দেন কারণ জিরো। অ্যাকর্ডিং আমি যে ইন্টারভ্যালটা নিয়েছি সেই ইন্টারভ্যাল অনুযায়ী 1/b- এটা সবসময় পজিটিভ হবে। তো পজিটিভ যদি হয় সেই কার্ভটা কোথায় থাকবে? এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, হ্যাঁ কি না? আর যেহেতু এ আর বি এর মাঝখানে কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে, তো সেই যে ফাংশনটা বা যে কার্ভটা আমরা পাবো সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, নাকি না? আমরা পড়েছিলাম না, যদি ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয় তাহলে সেটা কি হয়? এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়। এখানে প্যারালাল কি টু এক্স অ্যাক্সিস। প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো এখানে যে কে বা 1/b- সেটা কি হচ্ছে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে সেটা, এবং কোন রিজিয়নের মধ্যে হবে? এই রিজিয়নের মধ্যে হবে, ওপেন ইন্টারভ্যাল এ আর বি এর মাঝখানে। ঠিক। আর বাকি যে সমস্ত জায়গা, বাকি সমস্ত জায়গায় সেটা কত হচ্ছে? মানে বাকি সমস্ত জায়গায় জিরো হচ্ছে। তার মানে কি বাকি ইন্টারভ্যালটা সেটা এক্স অ্যাক্সিসের উপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা বলো? বাকি সমস্ত জায়গায় সেটা এক্স অ্যাক্সিসের উপর দিয়ে যাচ্ছে, ঠিক। তাহলে আমি আলটিমেটলি কার্ভটা কিরকম পেলাম? ওপেন ইন্টারভ্যালে আমি পাচ্ছি এরকম একটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস একটা স্ট্রেট লাইন, আর বাকি সমস্ত জায়গায় সেটা এক্স অ্যাক্সিসের উপর দিয়ে যাচ্ছে, কারণ এফএক্স এর ভ্যালু হচ্ছে জিরো। ওকে, আচ্ছা, এই যে কার্ভটা পেলে এখানে এই কার্ভের ভ্যালুটা কত? 1/b-a। এটাই হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি আবার বলে দিচ্ছি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে কোশ্চেন আসে না, এলেও হয়তো এমসিকিউ আসতে পারে, তোমাকে হয়তো জিজ্ঞেস করবে যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মিন কত হবে, ভ্যারিয়েন্স কত হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, সেটাও আজকে আমি করে দিচ্ছি। ওকে, যতটা পড়লাম এই 5-10 মিনিটে, এর মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা জিজ্ঞেস করুন। স্যার এই গ্রাফটা একবার বুঝিয়ে দেবেন? গ্রাফটা বোঝাবো? আহ, বলো। y is equals to 5। ওকে, y is equals to 5 যখন x এর ভ্যালু হচ্ছে -2 লেস দ্যান x লেস দ্যান 2, এটা কার্ভ কিরকম হবে? এটা এটা তুমি বলতে পারলে এই এই গ্রাফটা তুমি ইজিলি বুঝে যাবে। স্যার এটা তো প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এখানে আমি 5 নিয়েছি, এখানে কত আছে? 1/b-a আছে, ঠিক কিনা? এখানে আমি হ্যাঁ -2 স্যার। থেকে +2 নিয়েছি, এখানে আমার ইন্টারভ্যাল কত আছে? a থেকে b। আর কিছু আছে গ্রাফটায়? বোঝা গেছে না? হ্যাঁ স্যার। বেশ, এবার চলো। এবার আমরা বের করবো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য মিন, ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্স বেরিয়ে গেলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এমনি বেরিয়ে যাবে। ওকে, প্রথম আমরা ক্যালকুলেট করব মিন। মিন মিউ ইজ ইকুয়ালস টু, তার মানে কি? মিন মানে কি? এক্সপেকটেশন অফ এক্স, বা এক্সপেকটেশনের ফর্মুলা তোমরা জানো, বলো কি? The integration of I if I.
ইন্টিগ্রেশন অফ আই এফ আই, তাই না? এখানে তো আই হবে না, এখানে কি হবে? স্যার এক্স এফ এক্স এক্স। এফ এক্স হবে। এক্স এফ এক্স, ইন্টিগ্রেশন অফ এক্স এফ এক্স। আর ইন্টিগ্রেশন লিমিট কি হবে? মাইনাস ইনফিনিটি টু A ইনফিনিটি। to B. মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এবার সেটা আলটিমেটলি ক্যালকুলেশন করলে সে এ টু বি চলে আসবে, কারণ বাকি পোর্শনটা জিরো বলে দিয়েছে। ওকে, বেশ, এবার তুমি যখন বলেই ফেলে তাহলে ক্যালকুলেশন করে ফেলো। আচ্ছা, বাকি পোর্শনটা যেহেতু জিরো হচ্ছে, তো বাকি পোর্শনটা আমি আর ক্যালকুলেশন করছি না। তো কত হচ্ছে? ইন্টিগ্রেশন এ টু বি এক্স ইন্টু এফ এক্স এর ভ্যালু কত এ টু বি এর মধ্যে? 1/b মাইনাস a। 1/b মাইনাস dx। ঠিক আছে, সো দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা 1/b মাইনাস এ, এটা বাইরে চলে আসবে। x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 a টু b, তাহলে এটা তোমার কত আসছে? 1/2 ইন্টু b মাইনাস এ আর x স্কয়ার, তাহলে এটা তোমার আসছে কত? b স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে, তার মানে দেখো b প্লাস ইন্টু b মাইনাস এ হচ্ছে, b মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে তোমার কত? a প্লাস b ডিভাইডেড বাই 2। দেখো বুঝতে পারলে কিনা? মিন তোমার কি আসছে? এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স টা তোমার আসছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 আসছে, তাই না? তার মানে এটা ক্লিয়ার যে তোমার কাছে যে বাউন্ডারিটা দেওয়া থাকবে, সেই বাউন্ডারিটা তুমি যদি অ্যাভারেজ বের করো, তাহলে সেটা তোমার মিন হয়ে যাবে। কার ক্ষেত্রে? এটা হচ্ছে রেক্টাঙ্গুলার বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। মনে থাকবে, এটা মনে রাখবে, মিউ ইজ ইকুয়ালস টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 ফর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা রেক্টাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। ওকে, সেম প্রসেসে ভ্যারিয়েন্সটা ট্রাই করে দেখি। ভ্যারিয়েন্স অফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু, ভ্যারিয়েন্সকে কিছু একটা নাম দিয়ে দাও, সিগমা স্কয়ার। ওকে, এটা ফর্মুলা কি? এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার। না করো। প্রথমে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ারটা ক্যালকুলেট করে নাও, কত আসছে দেখো। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এফ এক্স স্কোয়ার হবে নাকি এক্স স্কোয়ার এফ এক্স হবে? এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার যখন করছো, ইন্টিগ্রেশন অফ আরে এক্স। তুমি বুঝতে না উল্টা ছেলে তখন মানে আমি তখন প্রয়োজন ডিজাইন দিয়ে খবর রাখছি সব জায়গায় 10টা বন্ধু আছে তার মধ্যে একটা ঠিক হচ্ছে 10টা খবর না থাকে তোমার একটা হচ্ছে থেকে সেটা বুঝতে বাঁধন হবে। মিউট করো। এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার যখন করছো, দেখো ফর্মুলা হচ্ছে এক্স এফ এক্স। এবার এফ এক্স এর ক্ষেত্রে ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। ওকে, এক্স মাল্টিপ্লাইড বাই এফ এক্স, তাহলে এফ এক্স এর যে তুমি এক্সটা নেবে সেখানে এক্স স্কয়ার করবে। তো প্রথমে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার ক্যালকুলেট করো, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স ইন্টু এফ এক্স স্কয়ার। তাহলে তোমার এখানে কত আসছে? So this is equals to integration a to b x into কত আছে? k এর ভ্যালু হচ্ছে 1/b মাইনাস, তার মানে এখানে হবে 1/b মাইনাস এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে তোমার এটা আসছে কত? 1/b মাইনাস a হোল স্কয়ার ইনটু, এখানে হবে x স্কয়ার বাই 2, তাহলে x স্কয়ার বাই 2 যদি হয়, 2 টা বাইরে চলে আসবে, a to b করলে
1/2 ইন্টু বি মাইনাস এ হোল স্কোয়ার এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। সো দিস ইজ ইকুয়ালস টু তুমি পাচ্ছ হাফ ইন্টু বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। ওকে, এটা আসছে তোমার স্যার এক্স। হ্যাঁ বলো। এটা বি মাইনাস এ হোল স্কোয়ার কেন হচ্ছে? কে স্কোয়ার না? কে মানে এফ এক্স ইকুয়াল টু তো কে, তো কেটা তো এখানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কেন চেঞ্জ হবে এক্স চেঞ্জ হলে? হুম, এটাও ভালো জিনিস বলছো, এটা তো কনস্ট্যান্ট। স্যার কনস্ট্যান্টের স্কোয়ার আছে তো তার জন্য বোধহয় কনস্ট্যান্টের না 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 ভ্যালুটা চেঞ্জ না না, হচ্ছে। এখানে বুঝতে ভুল হচ্ছে, বুঝতে ভুল হচ্ছে। আমরা ভ্যারিয়েবলটাকে স্কোয়ার করছি। ভ্যারিয়েবল যদি চেঞ্জ করি তার জন্য মানে দুটো জিনিস ভালো করে বোঝো, ঠিক বলেছেন। শ্রীদীপটা বলছিলেন মনে হয় নাকি? দুটো জিনিস, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এফ এক্স। এবার আমাদের এক্সটা বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, তার জন্য দেখা যাচ্ছে সবসময় আমরা কে পাচ্ছি। বাট এক্স যদি আমরা চেঞ্জও করি, এফ এক্স কিন্তু আমার চেঞ্জ হবে না। তো ওটা ঠিকই বলেছে, এটা স্কোয়ার হবে না, এটা 1/b মাইনাস এই থাকবে। ঠিক। তাহলে তোমার বি এক্স স্কোয়ার কত আসছে? বি প্লাস এ বাই টু আসছে তাই না? বি প্লাস এ বাই টু আসছে। আচ্ছা, আবার ই এক্স হোল স্কোয়ারটা কত আসবে? ই এক্স হোল স্কোয়ারটা আসছে, ই এক্স যেটা বেরোলো কত, এ প্লাস বি বাই টু, তাহলে এটা আসবে 1/4 এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আসছে। কিছু ভুল হচ্ছে, এক মিনিট দাঁড়াও, এখানে কিছুটা বুঝতে ভুল হচ্ছে। এফ এক্স স্কোয়ার, এক্স ভ্যারিয়েবলটাকে আমরা চেঞ্জ করছি, এক্স ভ্যারিয়েবলটাকে স্কোয়ার করছি, তার এক্সপেকটেশন করছি। স্যার, হুম। স্যার এখানে তো আমরা ওয়ান বাই বি মাইনাস এ স্কোয়ারটারও নিতেই হবে স্যার, কেন কি এখানে এফ এক্স স্কোয়ার চাইছে না? না, কিছু একটা ভুল হচ্ছে। তাহলে গিয়ে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু হবে। একটু wait করো।
এক্সপেকটেশনের ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু এফ এক্স। আমরা ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করছি এক্স স্কোয়ার থেকে এফ এক্স স্কোয়ার। এটা তো ঠিক আছে, ভ্যারিয়েবল যদি চেঞ্জ করি if x f x স্কোয়ার x স্কোয়ার f x, আমি তো কনফিউজ হয়ে গেলাম। x স্কোয়ার f x হবে x স্কোয়ার f x হবে ইন্টিগ্রেশন a টু b x স্কোয়ার f x, তাহলে হচ্ছে 1 বাই b মাইনাস a পার্ট হলো ইন্টিগ্রেশন a টু b x স্কোয়ার dx। এক মিনিট লিখো না, না তোমাকে দেখতে দাও। হচ্ছে x কিউব বাই 3 হচ্ছে 1 বাই 3 ইন্টু b মাইনাস a, এবং হচ্ছে b কিউব মাইনাস a কিউব। a কিউব মাইনাস b কিউব ফর্মুলাটা কি ছিল? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাহলে b স্কোয়ার স্কোয়ার প্লাস ab প্লাস a স্কোয়ার ডিভাইডেড বাই 3। আজও ফিগার আসছে। আচ্ছা চলো দেখা যাক কি হয়। চলো, আচ্ছা তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এটা আসছে, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স মানে হচ্ছে expectation of x square minus expectation of x whole square. So this is equals to b square plus ab plus a square divided by 3 minus expectation of x square মানে a plus b whole square. So a square plus 2ab plus b square divided by 4। যদি এটা করি তাহলে হচ্ছে নিচে এলসিএম হচ্ছে 12, 4b স্কোয়ার প্লাস 4ab প্লাস 4a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 3b স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি এখানে 4a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার হচ্ছে a স্কোয়ার, আচ্ছা বিটা আগে আছে কারণ বিটা বড় হচ্ছে, 4b স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার হচ্ছে b স্কোয়ার, 4ab মাইনাস 6a হচ্ছে মাইনাস 2ab চলে এসছে প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই 12, তার মানে হচ্ছে b মাইনাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12।
আচ্ছা, বর্মা প্রথমে জিজ্ঞেস করছিল এটা যে এক্স এফ এক্স স্কোয়ার হবে না এক্স স্কোয়ার এফ এক্স হবে। আচ্ছা, এক্স স্কোয়ার এফ এক্স হবে, ঠিক আছে। ভ্যারিয়েন্সটা এক্স স্কোয়ার এফ এক্স হবে, ঠিক আছে না? তো এটা ইউজ করবে, চলে আসবে। আচ্ছা, লিখে নাও এক্স ভ্যারিয়েন্স অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ইএক্স হোল স্কোয়ার। তো ইএক্স স্কোয়ার যেটা প্রথমে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করবে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এফ এক্স। ওকে, তারপর এটাকে সাবট্রাক্ট করবে, লিখে নাও তাড়াতাড়ি। স্যার এখানে 1/3টা কোথা দিয়ে আসলো? এক্স কিউব বাই 3 এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন। ওকে, তো পাশে স্যার একটু শর্টে লিখে লিখে দেওয়া রাখো, হবে? পাশে লিখে রাখো মিন ইকুয়ালস টু হলো কত দাঁড়ালো এ প্লাস বি বাই 2, আর ভ্যারিয়েন্স ইকুয়ালস টু দাঁড়াচ্ছে বি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 12। ওকে, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে তো এটা স্কোয়ার রুট আর কি, এসটি ইকুয়ালস টু পজিটিভ স্কোয়ার রুট, তো বি মাইনাস এ ডিভাইডেড বাই 2√3। হয়েছে সবার? চলো নেক্সট যাচ্ছি, নর্মাল ডিস্ট্রিবিউশন। স্যার 1 মিনিট, স্যার পুরোটা লেখা হয়নি। আচ্ছা, এখানে এই যে কার্ভটা হয়েছে দেখুন তো, এখানে এই যে গ্রাফটা ড্র করেছি না, এই গ্রাফটাতে, এই গ্রাফের যে নিচের পোর্শনটা, এই এরিয়াটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, বুঝলেন? দেখো আমাদের ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সেটা কত এসছে, সেটা এসছে 1। ওকে, আর ছোটবেলায় সেই ছোটবেলা মানে তোমার ফার্স্ট সেমিস্টারে সেই ডাবল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন করতে না, তখন যে এরিয়াগুলো নিতে, সেই এরিয়া মানে কার্ভের নিচের পোর্শনটা বোঝাতো আমাদের, হ্যাঁ কি না? তো এই যে তুমি যখন ইন্টিগ্রেশনটা করছো, এই যে পোর্শনটা এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে কি, প্রবাবিলিটি। ঠিক আছে, মানে এরিয়াটা রিপ্রেজেন্ট করছে প্রবাবিলিটি, তো এটাকে তুমি বলতেই পারো যে এটা প্রবাবিলিটি কি হচ্ছে, প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। ঠিক আছে, যার জন্য এই পুরো এরিয়াটা যেটা হবে, পুরো এরিয়াটা কত হবে, 1 হবে, কারণ আমরা জানি কি টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হয়। ওকে, এই পুরো এরিয়াটা হবে কত, 1। চলো নেক্সট, এবার আমরা যাচ্ছি নর্মাল ডিস্ট্রিবিউশন। এখানে আর টাইম দেবো না, অনেক টাইম দিয়ে দিচ্ছি। প্রত্যেকে মন দিয়ে দেখবে এবার নর্মাল ডিস্ট্রিবিউশন।
প্রথমে আগে ডেফিনেশনটা বোঝো। মানে বোঝার কিছু নেই, তোমাকে এখানে ডিস্ট্রিবিউশন ফাংশনটা মনে রাখতে হবে। ওকে, আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি। আমি প্রথমে কি বলেছিলাম, নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। ওকে, তো ডেফিনেশনটা লিখে নাও যে এ কন্টিনিউয়াস a continuous random variable capital X is said to be said to have a normal distribution, said to have a normal distribution if its probability density function, if its probability density function is given by fx equals to, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, fx equals to 1 by sigma into root over 2 pi। ওকে, e to the power minus x minus mu whole square divided by 2 sigma square। এটা একদম মন্ত্রের মতো মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। fx equals to 1 by root over 2 pi into sigma e to the power minus x minus mu whole square divided by 2 sigma square। ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। ওকে, মানে এখানে তোমার যে ভ্যারিয়েবল আছে সেটা কিন্তু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত থাকবে। আরেকটা যেটা হচ্ছে, আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পড়েছিলাম যে মিন যেটা বা প্যারামিটার যেটা, সেই প্যারামিটারটা কি হচ্ছে, টেন্ডস টু 0 হচ্ছে। এক্ষেত্রে কিন্তু প্যারামিটারের কোনো লিমিটেশন নেই। তো প্যারামিটার কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতেই পারে। হ্যাঁ, আর যেটা হচ্ছে এই যে সিগমাটা সবসময় গ্রেটার দ্যান 0 হবে। কারণ কি, না সিগমা আমরা কি জানি, পজিটিভ স্কোয়ার রুট। ওকে, কারণ সিগমাটা কি, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিগমা স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েন্স। তো সিগমা যেহেতু পজিটিভ স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স, তো এটা সবসময় পজিটিভই হবে। ওকে, তাহলে এখানে যে যে এক্সপ্রেশন গুলো লিখেছো, সেই এক্সপ্রেশন গুলোর মধ্যে এই যে এক্সপ্রেশনটা, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা পিডিএফ। আর কি, আর মিউ যেটা আছে, মিউটা রিপ্রেজেন্ট করছে তোমার মিন, আর সিগমা যেটা আছে, সিগমা বা সিগমা স্কোয়ার বলতে পারো, এখানে সিগমা স্কোয়ারই আছে, সিগমা রিপ্রেজেন্ট করছে তোমার ভ্যারিয়েন্স। ওকে, এখানে দেখো এই যে এক্সপ্রেশনটা আমরা লিখেছি, এই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু আমাদের দুটো প্যারামিটার আছে, হ্যাঁ কি না? দুটো প্যারামিটার কি কি, একটা হচ্ছে মিউ প্যারামিটার, একটা হচ্ছে সিগমা প্যারামিটার, যার জন্য নর্মাল ডিস্ট্রিবিউশনকে এন মিউ সিগমা স্কোয়ার এভাবে ডিনোট করা হয়। ওকে, নর্মাল ডিস্ট্রিবিউশনকে এন মিউ সিগমা স্কোয়ার। আর যখন ল্যাঙ্গুয়েজটা লেখা হয় যে এ র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, সেটাকে কিভাবে লেখা হয়, এভাবে এক্স দিস। স্যার এটা কি আরেকবার বলবেন? নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে দুটো প্যারামিটার আছে, এই যে এক্সপ্রেশনটা এখানে দেখো, এখানে দুটো প্যারামিটার আছে। দুটো প্যারামিটার কি কি, একটা হচ্ছে মিউ, একটা হচ্ছে সিগমা, যার জন্য নর্মাল ডিস্ট্রিবিউশনকে সবসময় টু প্যারামিটার দিয়ে ডিনোট করা হয় এভাবে, এন মিউ সিগমা স্কোয়ার। তো তোমাকে যদি কোনো প্রবলেমের ক্ষেত্রে বা কোনো ল্যাঙ্গুয়েজ এভাবে বলতে হয় যে এ র্যান্ডম ভ্যারিয়েবল ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, সেটাকে তুমি ম্যাথমেটিক্যালি এভাবে লিখবে এক্স, তারপর এটাকে সেই অ্যাপ্রক্সিমেশন টাইপের একটা সিম্বল। তো এটাকে বলবে কিভাবে, যে এক্স ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, বাস, আর কিছু না। বা যদি কোথাও এরকম এক্সপ্রেশন দেখতে পাও, তার মানে হচ্ছে এক্স ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, আর সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার আছে, মিউ আর সিগমা।
ঠিক আছে। আর মিউ তো মিন তোমরা জানো, সিগমা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা স্কোয়ার মানে হচ্ছে ভ্যারিয়েন্স। স্যার এখানে বুঝবো কি করে যে নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হবে? বলে দেবো, সব বলে দেবো। আগে নর্মাল ডিস্ট্রিবিউশন জিনিসটা কি বোঝো, তারপর সব বলে দেবো। বলো, বোঝা গেছে? নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন বোঝা গেছে? ওকে, বেশ। নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সব থেকে একটা ইম্পর্টেন্ট টপিক বা সব থেকে একটা ইম্পর্টেন্ট কি বলবো, আম, মানে এমসিকিউ কোশ্চেন একটা আসে যে কোন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন, মিডিয়ান এবং মোড তিনটেই সেম থাকে, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, স্টার দিয়ে লিখে নাও। ফর নর্মাল ডিস্ট্রিবিউশন, normal distribution, mean equals to median equals to mode. Very, very important. নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন, মিডিয়ান এবং মোড তিনটেই সবসময় সেম হয়, আর এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য। আর এই যে তিনটে সেম হয় কখন জানো, যখন দেখা যাবে যে কোনো ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক হচ্ছে। মানে তুমি যদি কোনো ডিস্ট্রিবিউশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, তাহলে দেখা যাবে যে ওয়াই অ্যাক্সিসের লেফট হ্যান্ড সাইডে যেরকম হচ্ছে, রাইট হ্যান্ড সাইডেও সেম হচ্ছে। সেরকম ক্ষেত্রে দেখা যায় এই মিন, মিডিয়ান, মোডটা সেম হয়। ওকে, আর নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়, তুমি যখন গ্রাফিক্যাল বা নর্মাল কার্ভ যখন ড্র করবে, ফাংশনটাকে তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে, তো ফাংশনের যে কার্ভটা পাবে সেই কার্ভটাকে বলা হয় নর্মাল কার্ভ। তো তুমি নর্মাল কার্ভটা দেখতে পাবে যে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তোমার লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে দুটোই সিমেট্রিক হচ্ছে। আর এই সিমেট্রিক হওয়ার জন্য সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কিরকম সেটাও বুঝে যাবে। যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কার্ভ সব সময় এটাই হবে। ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু কার্ভ সব সময় এটাই হবে। ভালো করে দেখে নাও। দুটো সাইড কিন্তু সিমেট্রিক হবে। আমি ড্রয়িং এ অত ভালো নয়, আমার সিমেট্রিক নাও হতে পারে, মোটামুটি অনেকটাই সিমেট্রিক এসছে। দেখো দুটো সাইড কিন্তু একদম সিমেট্রিক আছে, নাকি না? ঠিক। আচ্ছা, ধরো মনে করো এটা হচ্ছে তোমার এক্স, আর এটা হচ্ছে তোমার এফ এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস যেটাকে বলা হয়। এই যে কার্ভটা পেলে, এই কার্ভটা হচ্ছে এফ এক্স এর কার্ভ, বা এটাকে বলা হয় কি নর্মাল কার্ভ। কি বলা হয়? নর্মাল কার্ভ। ঠিক, এটাকে বলা হচ্ছে নর্মাল কার্ভ। আচ্ছা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে মিন পয়েন্ট, মানে এটা হচ্ছে মিউ। এটা কিন্তু কখনোই ভাববে না অরিজিন, ঠিক আছে? এটাকে কখনোই অরিজিন ভাববে না, এটা হচ্ছে মিন, মিউ। ওকে, অনেক সময় কোশ্চেন এরকম থাকে যে নর্মাল কার্ভ কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু দেয়। ছবি থেকে বুঝতেই পারছো, মিন পয়েন্টে সবসময় নর্মাল কার্ভটা ম্যাক্সিমাম ভ্যালু দেয়, নাকি? এটা হচ্ছে তোমার দেখো ম্যাক্সিমাম পয়েন্ট, ঠিক কিনা বলো? ঠিক। আচ্ছা, ছোটবেলায় যখন ফিজিক্স পড়েছিলে, ফিজিক্সে তোমরা একটা কনসেপ্ট পড়েছিলে যে কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স। কি জিনিসটা মনে আছে? কনকেভ লেন্স তোমাদের এরকম একটা দেখতে ছিল, স্যার হুম, আর কনভেক্স লেন্সটা এরকম টাইপের দেখতে ছিল না? এরকম টাইপের ছিল কনভেক্স লেন্সটা। সে এখানে তোমাদের লাইট গুলো আসতো, তারপর এভাবে চলে যেত, এরকম ছিল। আবার এখানে কি ছিল, এভাবে লাইট গুলো আসতো, তারপর মনে হয় এভাবে স্প্রেড হয়ে যেত, এরকম ছিল, যেটা টর্চ লাইটে যেরকম থাকে। যাক, এখানেও কিন্তু কনকেভ আর কনভেক্স এর কনসেপ্ট আছে। তুমি এই পোর্শনটা দেখো, জাস্ট এই পোর্শনটা, তোমরা বুঝতে পারছো হয়তো, মোটা একটু মোটা করে দিলাম। এই জায়গাটা দেখো অনেকটা কনকেভের মতো না? হ্যাঁ কি না? এই পোর্শনটা হচ্ছে
কনকেভ, ঠিক। আর বাকি যে পোর্শনটা আছে, ধরো এখান থেকে বাকি যে পোর্শনটা, এটা দেখো একটা কনভেক্স এর মতো, ঠিক কিনা? এটা হচ্ছে কনভেক্স। ভুল বললে, ওপরটা কনকেভ, নিচেরটা কনভেক্স। অগ্রণী, স্যার নিচেরটা কনকেভ। না হ্যাঁ, স্যার। তোমরা উল্টো দিক থেকে দেখছো, উল্টো দিক থেকে দেখছো। মানে কি হবে দেখাই তোমাদেরকে। এই যে কনকেভের যে এই সাইডটা না, এই সাইডটা, এটাকে তুমি এটা ভাবো, মনে করো এখানে একটা আছে, এবার বুঝতে পারলে? তুমি তুমি বাইরে থেকে দেখো গ্রাফটাকে, ভিতর থেকে না। তুমি বাইরে এরকম কোন পজিশনে আছো, এবার গ্রাফটাকে তুমি দেখো। বুঝতে পারলাম? বলো অগ্রণী। স্যার আরেকবার রিপিট করবেন? তুমি কার্ভটাকে বাইরে থেকে দেখো, তোমরা ভিতর থেকে দেখছো, ভিতর থেকে দেখছো বলে মনে হচ্ছে এই জায়গাটা হচ্ছে, তোমরা তোমরা দেখো এই ডিরেকশনে, কার্ভটাকে এই ডিরেকশনে দেখার চেষ্টা করো উপর থেকে। উপর থেকে দেখলে কোনটাকে কনকেভ মনে হচ্ছে? এটাকে কনকেভ মনে হচ্ছে না? মনে করো এখানে এখানে একটা ইমাজিনারি কার্ভ ড্র করো, কোনটা কনকেভ হচ্ছে? স্যার আপনি যে দুটো লেন্স এঁকেছেন না, ওটার থেকে নিচেরটা কনকেভ। এই যে দুটো আমি কার্ভ এখানে লেন্স ড্র করেছিলাম, কোনটা কনকেভ কোনটা কনভেক্স? স্যার সেকেন্ডটা কনকেভ। এটা কনকেভ ইয়েস স্যার। ইয়েস স্যার। আর এটা কনভেক্স। কারণ আমরা, হ্যাঁ স্যার, কারণ আমরা রিফ্লেক্টিং সারফেসটা দেখি না, তো কনকেভের রিফ্লেক্টিং সারফেস ভেতর দিকে হয়, তো দুটো মিরর মিলিয়ে একটা লেন্স তৈরি হচ্ছে, তো নিচেরটা কনকেভ হলো। আচ্ছা, কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই জায়গাটাকে কিন্তু কনকেভ বলা হয়। তাহলে যদি সেরকমই হয়, তোমরা তোমরা শিওর এটা এটা কনকেভ আর এটা কনভেক্স? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বাংলায় একটু ফিরে এসো। কনকেভ মানে বাংলায় কি হচ্ছে? উত্তল না অবতল? হ্যাঁ মোহর বলো। স্যার কনভেক্স হচ্ছে উত্তল আর কনকেভটা হচ্ছে অবতল। আচ্ছা, তাহলে এটা কনভেক্স, এটা কনকেভ, ঠিক আছে। বেশ, কিন্তু নর্মাল কার্ভের ক্ষেত্রে আমি যেটা বলছি এটাই কিন্তু কনকেভ হচ্ছে। ওকে, আমি যেটা বলছি এটাই কনকেভ নর্মাল কার্ভের ক্ষেত্রে। তাহলে হয়তো মানে এটার সাথে কোনো কম্পারিজন হচ্ছে না। ওকে, এটার সাথে কোনো কম্পারিজন হচ্ছে না, বা আমাদের দেখার দৃষ্টিটা হয়তো, মানে আমরা যে ডিরেকশনে দেখছি সেটাকে চেঞ্জ করতে হবে। এটাকে বলা হচ্ছে কনকেভ, আর নিচের কার্ভটাকে বলা হচ্ছে কি কনভেক্স। সিমিলারলি লেফট হ্যান্ড সাইডে এটাকে বলা হবে, এই জায়গাটাকে বলা হবে কনকেভ, আর এই পোর্শনটাকে বলা হবে কি কনভেক্স, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, দেখো একই কার্ভের মধ্যে কনকেভ এবং কনভেক্স দুটোই একসাথে আছে, তার মানে তুমি এমন একটা জায়গা পাবে যেখানে কনকেভ থেকে কনভেক্সে চেঞ্জ হয়েছে, হ্যাঁ কিনা বলো? এমন একটা জায়গা পাবে যেখানে কনকেভ থেকে কনভেক্সে চেঞ্জ হচ্ছে, সেই পয়েন্টটাকে কি বলে জানা আছে? ধরো মনে করো এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। কি বলা হয়? পয়েন্ট অফ ইনফ্লেকশন। সিমিলারলি লেফট হ্যান্ড সাইডে এখানে এটাকে বলা হচ্ছে কি পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক। বোঝা গেল? বেশ, আর একটা জিনিস, আমি একটু আগে কি বললাম, যে নর্মাল কার্ভটা তুমি ড্র করছো, সেই নর্মাল কার্ভের নিচের যে এরিয়াটা, সেই নিচের এরিয়াটা কি রিপ্রেজেন্ট করছে বলো? একটু আমি প্রবাবিলিটি। কি বলবো, Probability. প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করছে, প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করছে।
তাহলে এখানে এই যে টোটাল যে এরিয়াটা, এখানে এই যে টোটাল এরিয়াটা, এটা তোমার কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে ওই ফাংশনের জন্য প্রবাবিলিটি, ঠিক কিনা? তাহলে তুমি আমাকে বলো, তুমি যদি টোটাল প্রবাবিলিটি বের করো কত আসবে? 1। 1 আসবে। তার মানে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত নর্মাল কার্ভের নিচে যতটা এরিয়া আছে তার ভ্যালু হচ্ছে 1, টোটাল ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, আমি আবার এটাও বললাম যে তোমার এই যে মিউ মিউ যে পয়েন্টটা আছে, মিউ পয়েন্টটা কি করছে? কার্ভটাকে সিমেট্রিক দুটো ভাগে ভাগ করছে, ঠিক? তাহলে সিমেট্রিক যদি দুটো ভাগে ভাগ করে, তাহলে মিউ পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে যে এরিয়াটা আছে তার ভ্যালু কত হবে? 1/2। হ্যাঁ, 0.5, ঠিক তো? মানে এই সাইডটা হচ্ছে 0.5, একইভাবে রাইট হ্যান্ড সাইডটাও হচ্ছে 0.5। এই কনসেপ্টটা কিন্তু তোমার প্রচুর কাজে লাগবে, ঠিক আছে? যে পয়েন্টে মানে মানে এই যে মিউ পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে হচ্ছে যে এরিয়াটা বা লেফট হ্যান্ড সাইডে যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 0.5, একইভাবে রাইট হ্যান্ড সাইডে যে প্রবাবিলিটি সেটাও হচ্ছে তোমার 0.5, ঠিক আছে? ওকে। আর একটা জিনিস মাথার মধ্যে রাখবে, পয়েন্ট অফ ইনফ্লেকশন যেটা, পয়েন্ট অফ ইনফ্লেকশন বোথ সাইডে, সেটাও কিন্তু একটা ফিক্সড ভ্যালু থাকে, এবং সেই ভ্যালুটা ডিপেন্ড করে দুটো প্যারামিটারের উপর, একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন যখন রাইট হ্যান্ড সাইডে হবে সেই ভ্যালুটা হবে মিউ প্লাস সিগমা। বোঝা গেল? পয়েন্ট অফ ইনফ্লেকশন রাইট হ্যান্ড সাইডে যখন হবে সেই ভ্যালুটা হবে মিউ প্লাস সিগমা, আর পয়েন্ট অফ ইনফ্লেকশন যখন লেফট হ্যান্ড সাইডে হবে তখন হবে মিউ মাইনাস। ওকে, বলো এই কার্ভটা বা এই কনসেপ্টটা এতদূর পর্যন্ত যা যা বললাম, কার্ভটার ক্ষেত্রে কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার ওর যদি তোমার এরিয়াটা নিয়ে একটু কোয়েশ্চেন আছে। কোনটা নিয়ে? স্যার এই 0.5 যেটা আপনি বললেন, এটা কি পুরো ইনফিনিটি অব্দি 0.5, নাকি যেটুকুনি দেখিয়েছেন এর মধ্যে 0.5? হ্যাঁ, মিউ মিউ থেকে মাইনাস ইনফিনিটি, একই হবে মিউ থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে স্যার। একটা জিনিস মনে রাখবে, নর্মাল কার্ভ কখনোই এক্স অ্যাক্সিসের উপর লাই করবে না। ওকে, নর্মাল কার্ভ কখনোই এক্স অ্যাক্সিসের উপর লাই করবে না। আচ্ছা, নর্মাল কার্ভ যদি এক্স অ্যাক্সিসের উপর লাই না করে, তো এখান থেকে তুমি কি বলতে পারছো? অ্যাসিম্পটোটিক। অ্যাসিম্পটোটিক, ভেরি গুড। আর এটাও বলতে পারছো যে নর্মাল কার্ভ যেহেতু এক্স অ্যাক্সিসের উপর লাই করছে না, তার মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ফাংশনের ভ্যালু কখনোই জিরো হবে না, হ্যাঁ কি না? ফাংশনের ভ্যালু যদি জিরো হয়ে যায় তবেই তো সেটা এক্স অ্যাক্সিসের উপর লাই করবে। ফাংশনের উপর লাই করছে না মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে ফাংশনের ভ্যালু কখনো জিরো হবে না। আর এটা তুমি সিম্পলি বুঝতে পারবে, তুমি নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেখো কি আছে, এক্সপোনেনশিয়াল আছে, একটা স্কেলার মাল্টিপ্লাইড বাই এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল কখনো কি জিরো হতে পারে? কখনোই না। আবার দেখো এই ভ্যালুটা কখনো জিরো হতে পারে না, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কখনো জিরো হবে না, কারণ সিগমা মানে কি? সিগমা হচ্ছে পজিটিভ স্কোয়ার রুট, তো ওটা সবসময় পজিটিভ হবে। স্কোয়ার রুট অফ 2 পাই সেটাও সবসময় পজিটিভ হবে, তো এই পুরো পোর্শনটা কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। একইভাবে এক্সপোনেনশিয়াল সেটাও সবসময় পজিটিভ। ওকে, তার মানে তুমি এটা বুঝতে পারছো যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কখনোই জিরো হবে না, অলওয়েজ কি হবে? পজিটিভ না নেগেটিভ? বলো, পজিটিভ না নেগেটিভ? স্যার স্যার পজিটিভ হবে। দুটোই হতে পারে, দুটোই হতে পারে, ঠিক? শিওর কারণ তো? গ্রাফে দেখলাম। হুম। আচ্ছা, যদি গ্রাফে কি দেখলে? ও না স্যার, এক্সটা তো ডিফার করছে, ওয়াইটা করছে না। হুম, এখানে একটু বোঝো ব্যাপারটা। যদি নর্মাল কার্ভ নেগেটিভ হতো
নেগেটিভ হলে কি হতো, সে এক্স অ্যাক্সিস কে ক্রস করে নিচের সাইডে চলে আসতো। এটা যেহেতু কার্ভটা সবসময় ওপরেই আছে, তার মানে কি এটা সবসময় কিন্তু পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে প্রথম কথা, নর্মাল কার্ভের যে ভ্যালু বা এফএক্স এর যে ভ্যালু, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, সেটা সবসময় কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, সবসময় কি হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে। ঠিক আছে, এটা যেন মাথার মধ্যে রাখতে। ওকে, তাহলে একটা জিনিস আমি বলে দিলাম যে এরিয়া আন্ডার নর্মাল কার্ভ রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি 1। আর মিউ যে পয়েন্টটা হচ্ছে সেটা দুটো ভাগে ভাগ করছে, যেহেতু সিমেট্রিক হচ্ছে, তাই ওয়ান লেফট হ্যান্ড সাইড 0.5, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0.5। আচ্ছা, আর একটা যেটা এর প্রপার্টি থাকে সেটা হচ্ছে নর্মাল কার্ভ, নর্মাল কার্ভ ইজ ইউনিমোডাল। নর্মাল কার্ভ ইজ ইউনিমোডাল। এই ইউনিমোডাল মানে কি, ইউনিমোডাল মানে কি, তোমরা যখন ফার্স্ট সেমিস্টার পড়তে, সেই ম্যাক্সিমা মিনিমা অঙ্ক ছিল, তো কিছু কিছু জায়গায় দেখতে না যে মোর দ্যান ওয়ান পয়েন্টে ম্যাক্সিমা এক্সিস্ট করছে, মোর দ্যান ওয়ান পয়েন্টে মিনিমা এক্সিস্ট করছে। তো যে সমস্ত ফাংশনের ক্ষেত্রে বা যে সমস্ত কার্ভের ক্ষেত্রে শুধুমাত্র একটা পয়েন্টেই ম্যাক্সিমাম এক্সিস্ট করবে, সেই সমস্ত ফাংশনকে বলা হয় ইউনিমোডাল ফাংশন, বা সেই সমস্ত কার্ভকে বলা হয় ইউনিমোডাল কার্ভ। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে লিখে লিখে নাও যে only one maximum point, only one maximum point। তাহলে এখানে ইউনিমোডাল পয়েন্ট কি হচ্ছে? স্যার মিউ। মিউ স্যার, মিউ মিউ। হচ্ছে ইউনিমোডাল পয়েন্ট। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা প্রচুর অঙ্ক করব। ওকে, মানে এই টপিকটা শেষ করার জন্য আমি কোনো রকমের সময় নিয়ে কোনো রকমের তাড়াহুড়ো করব না। ওকে, এবার নেক্সট টপিক লেখো, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন আর নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তুমি বলতে পারো যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে পার্টিকুলার কেস অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, কি রকম পার্টিকুলার কেস? এক্ষেত্রে যেটা হচ্ছে, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একদম সেম সমস্ত কিছু নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই, কিন্তু এখানে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এখানে কি হবে, মিন ইকুয়ালস টু 0 হবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু 1 হবে। কি বললাম? মিন ইকুয়ালস টু 0 হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু 1 হবে। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, মিউ ইকুয়ালস টু 0 হবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে সিগমা, সেটা কত হবে, 1 হবে। ঠিক কিনা? তার মানে যখন আমি আগেরটার ক্ষেত্রেই বলেছিলাম, এখানে যখন আমি ড্র করলাম ফিগারটা, তোমাদের বলে দিলাম যে এই যে অ্যাক্সিসটা এফএক্স যেটা ড্র করছি, কখনোই ভাববে না এই পয়েন্টটা অরিজিন। অরিজিন নয়, অরিজিন কখন হবে, অরিজিন হবে নর্মাল স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে যদি কার্ভটা ড্র করার চেষ্টা করো, তাহলে কি রকম হচ্ছে, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই যে কার্ভটা তুমি পেলে, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে তোমার মিউ ইকুয়ালস টু 0 পয়েন্ট। ওকে, মিউ ইকুয়ালস টু 0 পয়েন্ট। আর এখানে তুমি যে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবে সেটা কত পয়েন্ট হবে, সেটা হচ্ছে তোমার 1 পয়েন্ট। এখানেও সিমিলারলি পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবে, সেটা কত হবে, -1 পয়েন্ট। কারণ ফর্মুলা কি ছিল, মিউ প্লাস সিগমা এন্ড মিউ মাইনাস সিগমা। ওকে, এই যে তুমি এটা পেলে, সেটাকে বলা হচ্ছে কি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। আর এই, আচ্ছা, এখানে কিন্তু ফাংশন চেঞ্জ হয়েছে বলে কিন্তু এরিয়ার কোনো চেঞ্জ হবে না, কারণ টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হয়।
তো টোটাল এই যে এরিয়াটা সেটা সবসময় কি থাকবে 1 থাকবে। তো একইভাবে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 0.5, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 0.5, এবং এটাও তোমার থাকবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, আচ্ছা যদি সেটাই হয় তাহলে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কি হবে? 1/√2 pi into e to the power minus x square by 2. ধরো আমি f(5x) দিয়ে ডিনোট করছি, তাহলে কত হচ্ছে 1/√2 পাই e টু দি পাওয়ার মাইনাস বলো x square by 2. x²/2। ভেরি গুড। এবং এখানে তোমার রেঞ্জটা কত হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান প্লাস ইনফিনিটি, ঠিক কিনা? ঠিক আছে, এবার মজার বিষয় হচ্ছে তুমি যখন নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক করবে তোমার কাছে মিউ এর ভ্যালু যাই থাকুক না কেন, ওকে, মিউ এর ভ্যালু যাই থাকুক না কেন সমস্ত নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক প্রথমে তোমাকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে চেঞ্জ করতে হবে, তারপরে তুমি সলভ করতে পারবে। কি বললাম? সমস্ত নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক তোমাকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে চেঞ্জ করতে হবে, তারপরে তুমি অঙ্কটাকে সলভ করতে পারবে। তার জন্য তুমি দেখবে যত নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক আছে সব জায়গায় দেখবে যদি এক্স দিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশনটা থাকে সেটাকে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে জেড ভ্যারিয়েবলে চেঞ্জ করা হবে। ওকে, এক্স ভ্যারিয়েবল থেকে জেড ভ্যারিয়েবলে চেঞ্জ করে তারপর অঙ্কটাকে সলভ করা হবে। ওকে, তো এক্স ভ্যারিয়েবল থেকে জেড ভ্যারিয়েবলে কিভাবে চেঞ্জ করা হচ্ছে তার জন্য একটা সুন্দর ফর্মুলা আছে, একদম সিম্পল। জেড ইজ ইকুয়ালস টু, ভালো করে দেখবে, জেড ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। বাস এটুকু, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। ওকে, এক্স এর ভ্যালু তোমার কাছে জানা থাকবে, মিউ এর ভ্যালু তোমার কাছে জানা থাকবে, সিগমার ভ্যালু তোমার কাছে জানা থাকবে, এক্স এর ভ্যালু পেয়ে যাবে, জেড এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? সমস্ত অঙ্ক কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করে করব। ওকে, আর একটা জিনিস, এখানে কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন লাগবে, তবে এখানে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে ইন্টিগ্রেশন মানে ঝামেলার কিছু নেই। ইন্টিগ্রেশনের যে ভ্যালু সেই ভ্যালু তোমাদের কোশ্চেনের মধ্যে বলে দেবে, তোমরা জাস্ট ভ্যালুটা পুট করে দেবে। ওকে, আমরা যখন অনার্স করেছি আমাদের সময় কি হতো, ইন্টিগ্রেশনের ভ্যালু বলে দিত, আমাদের একটা বড় একটা চার্ট দিয়ে দিত, বড় একটা টেবিল দিয়ে দিত, ঠিক আছে, সেই টেবিল থেকে আমাদের ভ্যালু খুঁজে বের করে সেটা পুট করতে হতো। ওকে, আমি তোমাদেরকে দুটোই শিখিয়ে দেবো, কিভাবে টেবিল থেকে ভ্যালু বের করতে হয়, কিভাবে ইন্টিগ্রেশন যদি বলে দেওয়া থাকে ভ্যালু সেটাও কিভাবে ইউজ করতে হয়, দুটোই আমরা শিখিয়ে দেবো। ওকে, আর এটা যেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে মিউ আর সিগমা, যেমন আগেরটার ক্ষেত্রে করেছিলাম মিন আর ভ্যারিয়েন্স আমরা বের করেছিলাম, এক্ষেত্রেও কিন্তু আছে। ওকে, কিন্তু এক্সামে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য আসে না, তো আমি পড়াচ্ছি না, নোটের মধ্যে রেখেছি, যারা ইন্টারেস্টেড আছো দেখবে, যদি বুঝতে পারো তো খুব ভালো জিনিস, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দেবো। ওকে, আজকে অনলাইন ক্লাসে পড়াচ্ছি না। যদি ওটা পড়ানোর দরকারও হয় আমাকে অফলাইন ক্লাসে পড়াতে হবে, কারণ নর্মাল ডিস্ট্রিবিউশনের ওটা প্রুফটা যথেষ্ট কঠিন। ঠিক আছে, এবার আমরা কিছু অঙ্ক করব। প্রথমে একটা ছোট্ট করে একটা শর্ট কোশ্চেন করবো। কটা বাজলো, কটা হয়ে গেছে, চলো এটা ছোট অঙ্ক। দেখো, if x is normally distributed, if x is normally distributed with zero mean and unit variance, then find expectation of x square। করো দেখি এটা, একদম সহজ অঙ্ক আছে।
ফোর্থ সেমিস্টারে ওঠার পরে অনলাইন ব্যাচে ডিএসএ স্টুডেন্টদের কোনো আওয়াজ পাওয়া যায় না কেন? কোথায় ডিএসএ স্টুডেন্ট গুলো? অনুশুয়াকে দেখতে পাচ্ছি। প্রত্যুষা আছে, মিশ্রিতা আছে, লাবণ্য আছে। আর্য? আর যে ঘুমিয়ে পড়েছে। আর্য নেই। সুভাষা আছো? হ্যাঁ স্যার আছি। স্যার এর কে আছে? ভ্যালুটা 1 বেরোচ্ছে। কার ভ্যালু কম বেরোচ্ছে? এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন এক্স অফ স্কোয়ার। এক্স স্কোয়ার। হ্যাঁ ওকে, হ্যাঁ ওয়ানই আসবে ওটা। দেখো এখানে মিন 0 বলেছে, তার মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু 0 বলে দেওয়া আছে। ওকে, আর ভ্যারিয়েন্স তোমার 1 বলে দেওয়া আছে। তো ভ্যারিয়েন্স এর আমরা ফর্মুলা কি জানি? ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এর ভ্যালুটা আমাকে জানতে চাইছে। তো ভ্যারিয়েন্স তো 1 বলে দিয়েছে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 0 প্লাস সিম্পল এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। কিচ্ছু নেই অঙ্কটা। চলো এবার আমরা আসবো আসল তোমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা অঙ্ক। আচ্ছা, যে পিডিএফটা তোমাদেরকে দেবো ওখানে টেবিলটা আছে। টেবিলটা কেউ চোখ খুলেও দেখবে না, কারণ এটা আমি না বুঝিয়ে দিলে তোমাদের পক্ষে বোঝা কোনোভাবে সম্ভব না। ওকে, আমি বুঝিয়ে দেবো, তারপর তোমরা টেবিল দেখবে। আর টেবিলটা আমরা তোমরা নেক্সট দিন অফলাইনে আসবে, সেদিন আমি বুঝিয়ে দেবো। ওকে, চলো একটা সুন্দর অঙ্ক করবো, অনেকবার এক্সামে এসছে। কোশ্চেনটা দেখো। এই অঙ্কটা করে আজকে শেষ করবো, তারপর বাকি অঙ্ক পরের দিন হবে। দেখো, in the wages of in the wages of 10,000 workers in a factory, follows normal distribution. Follows normal distribution with mean 70 and standard deviation 5. Okay, find the expected number. Find the expected Sir, standard deviation 5. standard deviation 5. Expected number of workers whose weekly wages are between rupees 66 and rupees 72. একটু টাইম দেবেন? না, এটা টাইম দেবো না, এটা আমি বুঝাবো তোমাদেরকে। কোশ্চেনটা কপি করো, কোশ্চেন কপি হলে বলবো আমাকে। আচ্ছা, এখনো কোশ্চেন কমপ্লিট হয়নি। ব্র্যাকেট দিয়ে লেখো, given that 1 by root over 2 pi integration 0 to
z e to the power minus t square by 2 dt. This is equals to 0.1554 and 0.2881 according as z equals to 0.4 and z equals to 0.8. কোশ্চেনটা ভালো করে পড়ো এবং আমি এটা বেশ টাইম নিয়ে বোঝাবো। ওকে, আমার প্রথম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5 লেখা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5। আচ্ছা, আমার প্রথম কোশ্চেন হচ্ছে, এই যে প্রবলেমটা এখানে দেওয়া আছে, এখানে র্যান্ডম ভ্যারিয়েবল তুমি কি ধরবে বা কাকে তুমি র্যান্ডম ভ্যারিয়েবল ধরবে? ওয়েট। ওয়েজ, ভেরি গুড। কে বললো? লাবণ্যর মতো বলা কে বললে? অন্তরা। অন্তরা, সরি। ওয়েজ, ভেরি গুড। তো ওয়েজ হচ্ছে এখানে তোমার র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স। ওকে, তাহলে স্টার্ট করছি সলিউশন। let capital X equals to wage of a worker। একটা ওয়ার্কারের আমরা ওয়েজ ধরে নিলাম। ওকে, কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে যে এখানে নরমাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই হচ্ছে। এ ফ্যাক্টরি ফলোজ নরমাল ডিস্ট্রিবিউশন। ওকে, মিন বলে দিয়েছে 70, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে দিয়েছে 5। ওকে, তো সেটা আমি একটু ল্যাঙ্গুয়েজে লিখছি। একটা প্রথম কোশ্চেন, তো x has a normal distribution with mean আচ্ছা, মিনটাকে ব্র্যাকেট আমি মিউ লিখে দিচ্ছি ইকুয়ালস টু 70 and standard deviation কে ব্র্যাকেটে আমি সিগমা লিখে দিচ্ছি ইকুয়ালস টু 5। এই দুটো ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে, ঠিক আছে। ফাইন্ড দ্য এক্সপেক্টেড নাম্বার অফ ওয়ার্কার্স। তোমাদের কোশ্চেন কি জানতে চেয়েছে? নাম্বার অফ ওয়ার্কার্স জানতে চেয়েছে। ওকে, হুজ উইকলি ওয়েজেস আর বিটুইন রুপিস 66 টু রুপিস 72। তার মানে তুমি যে র্যান্ডম ভ্যারিয়েবল এক্স নিয়েছো, সেই এক্স এর রেঞ্জটা কত? সেই এক্স এর রেঞ্জটা হচ্ছে 66 লেস দ্যান এক্স লেস দ্যান 72। ওকে, তো এই 66 লেস দ্যান এক্স লেস দ্যান 72 এই ইনকামের মধ্যে এটা কিন্তু উইকলি দুখানা জেড বার করতে হবে। হ্যাঁ, এই উইকলি ইনকামের মধ্যে কতজন ওয়ার্কার, নাম্বার অফ ওয়ার্কার্স তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে মোট কথা হচ্ছে তোমাকে এখানে বের করতে হচ্ছে প্রবাবিলিটি অফ দিস। ওকে, এটা তোমাকে বের করতে হবে। এবার আমি কি বললাম, সমস্ত প্রবলেমকে কিন্তু তোমাকে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে চেঞ্জ করতে হবে। ওকে, তো আমার প্রথম কাজ হচ্ছে এই যে ভ্যারিয়েবলটা দেওয়া আছে এটাকে আমি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে চেঞ্জ করব। ওকে, কিভাবে চেঞ্জ করছি দেখো। আগে তুমি লিখে নাও যে লেট, আমি ধরে নিচ্ছি একটা z ভ্যারিয়েবল, লেট z ইজ ইকুয়ালস টু x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা be the standard normal distribution variable লিখা ভ্যারিয়েবল। ওকে, কারণ এটাকে তো আমি ডিস্ট্রিবিউশন বলতে পারবো না, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করছে। এবার আমার কাজ হচ্ছে যখন x ইকুয়ালস টু 66 তখন z এর ভ্যালু কত বের করব, আর যখন x ইকুয়ালস টু 72 তখন z এর ভ্যালু বের করব। তো when
x ইকুয়ালস টু 66। তো x ইকুয়ালস যদি 66 হয় তখন z এর ভ্যালু কত হচ্ছে বের করো। তো z ইকুয়ালস টু কত হবে 66 মাইনাস মিউ এর ভ্যালু কত, মিউ এর ভ্যালু এখানে দেওয়া ছিল না, এই যে মিউ ইকুয়ালস টু 70 70, 70 70 ডিভাইডেড বাই এটা হচ্ছে 5, তো কত আসছে বলো, মাইনাস 0.8। 0.8 ওকে, নেক্সট হচ্ছে when x equals to 72, তো z equals to হচ্ছে 72 minus 70 divided by 5, so this is equals to কত হচ্ছে 2/5 নাকি না, 2/5 মানে কত 0.4। দেখো এতদূর পর্যন্ত প্রত্যেকে বোঝা গেছে। আমরা কি করলাম, এক্স ভ্যারিয়েবলটাকে জেড ভ্যারিয়েবলে চেঞ্জ করে দিলাম। কেন চেঞ্জ করলাম, নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে আমি এটাকে কনভার্ট করলাম। ওকে, বেশ বেশ, এবার দেখো আমার কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে প্রবাবিলিটি অফ 66 লেস দ্যান এক্স লেস দ্যান 72, এটা জানতে চেয়েছে। তো এটাই যখন তুমি ভ্যারিয়েবল জেড এ চেঞ্জ করছো তখন সেটার ভ্যালু কত হচ্ছে, প্রবাবিলিটি অফ -0.8 লেস দ্যান জেড লেস দ্যান 0.4, হ্যাঁ কি না বলো, ঠিক তো? ওকে, এবার এটাকে গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করো অ্যাকচুয়ালি কি জিনিসটা। নর্মাল ডিস্ট্রিবিউশন যেহেতু, তো এটা হচ্ছে তোমার নর্মাল কার্ভ। এখন যেহেতু তুমি নর্মাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন করে নিয়েছো, তা তোমার মিন হচ্ছে এখানে হচ্ছে তোমার 0 পয়েন্ট। ওকে, এই হচ্ছে তোমার নর্মাল কার্ভ। ওকে, কি বলেছে -0.8 থেকে 0.4 পর্যন্ত, আমি ধরে নিচ্ছি এখানে কোনো একটা জায়গায় হচ্ছে এই যে এরকম জায়গায় হচ্ছে -0.8 আর এরকম জায়গায় হচ্ছে 0.4। এই -0.8 থেকে 0.4 এর প্রবাবিলিটি জানতে চাইছে, তার মানে হচ্ছে তোমাকে এই এরিয়াটা বের করতে হবে, এই এরিয়াটা কত হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। বলো এই জিনিসটা কার ক্লিয়ার হলো, কার ক্লিয়ার হয়নি সেটা আমাকে বলো। প্রত্যেকে ক্লিয়ার, আনমনা হ্যাঁ স্যার। ক্লিয়ার তো, আইডিয়া মানে কনসেপ্টটা ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে -0.8 লেস দ্যান জেড লেস দ্যান 0.4। এবার আমাকে বলো এই পোর্শনটা মানে এটা তো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ছাড়া আর কিছু না, কার্ভের নিচের এরিয়া, কার্ভের নিচের এরিয়া বের করার জন্য সিম্পলি আমাকে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে, তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো। ওকে, এখন কিভাবে করবে সেটা আমাকে বলো। অ্যাকচুয়ালি এখানে স্যার যেটা ভ্যালু আমাকে, তো দেওয়া আছে, আর হ্যাঁ তার উপর দাঁড়াও হচ্ছে এখানে দাঁড়াও দাঁড়াও -8 দাঁড়াও আছে। দাঁড়াও দাঁড়াও, বলবে না যেখানে আমি বোঝাচ্ছি এটা সেই তুমি মুভি লিক করে দিচ্ছ সেরকম ব্যাপারটা হচ্ছে। আমাকে এরিয়া বের করতে হবে, তার মানে কি হচ্ছে আমাকে এরিয়াটা বাউন্ডারি কত আছে -0.8 থেকে 0.4 পর্যন্ত। ওকে, আচ্ছা, আর আমার ফাংশনটা আমি ধরে নিচ্ছি phi of t dt। ওকে, phi of t dt, so this is equals to এবার তুমি বলো এটাকে কিভাবে ব্রেক করবে। আমি দুটো পার্টে ব্রেক করতে পারি, কি কি ব্রেক করতে পারি, একটা হচ্ছে -0.8 থেকে 0 আর একটা হচ্ছে 0 থেকে 0.4, হ্যাঁ কি না? তা আমি এটাকে দুটো ব্রেক করছি, -0.8 থেকে 0 phi of t dt প্লাস 0 থেকে 0.4 phi of t dt। ওকে, এবার একটু ব্রেন ইউজ করে আমাকে বলো তো phi of t এর ভ্যালু কত। যদি তুমি ভ্যালুটা নাও লেখো তাহলে অসুবিধা নেই, তুমি ফুল মার্কস পেয়ে যাবে, তাও একটু ব্রেনটা ইউজ করে আমাকে বলো phi of t কত। স্যার এখানে তো স্যার 1/√2 pi e⁻⁻t² ভেরি 2। গুড, ভেরি গুড। phi of t এখানে হচ্ছে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশন, সরি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশন।
স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশন আমি অলরেডি দেখো এখানে লিখে দিয়েছি, এই যে 1/√2 e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এটাই হচ্ছে তোমার ফাই অফ টি। তাহলে তুমি সিম্পলি সেই ভ্যালুটা এখানে পুট করে দাও। তাহলে কত হচ্ছে, 1/√2 এটাকে আমি বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন মাইনাস 0.820 e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2 ডিটি প্লাস 1/√2 ইন্টিগ্রেশন 0 to 0.4 e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2 ডিটি। ওকে, এবার এই যে দুটো ইন্টিগ্রেশন, এই দুটো ইন্টিগ্রেশনের ভ্যালু কিন্তু কোশ্চেনের মধ্যে অলরেডি বলে দেওয়া আছে। আচ্ছা, তার আগে তোমরা আমাকে বলো যে এই লাইন থেকে এই লাইনটা বুঝতে কার কার প্রবলেম আছে? পরে যেন কান্নাকাটি করবে না, স্যার আগের লাইনটা এতটা সিম্পল একটা লাইন ছিল, পরের লাইনে এত কিছু কি করে চলে এলো। বলো কার কার প্রবলেম আছে? কারোর প্রবলেম নেই, ঠিক আছে, ভেরি গুড। স্যার ওই পাইটিটার জায়গা ওই যেটা ভ্যালুটা ছিল আগে যেটা দিয়েছেন ওটা বসিয়ে দিয়েছেন তো? হ্যাঁ, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা বসিয়ে দিয়েছি আর আচ্ছা কিছু হ্যাঁ, না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর ঠিক আছে। ফাংশন এখানে টি কেন ইউজ করেছে, কারণ কোশ্চেনের মধ্যে আমাকে টি বলে দিয়েছে, তুমি যদি কি এক্স বলেছে? ইউজ করো তাতে কোনো প্রবলেম নেই। বেশ, এবার দেখো আমি ভ্যালুটা কিভাবে পুট করছি। -0.8 থেকে 0 পর্যন্ত বলেছে, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে আমার জেড কোনটা? কারণ আমার এখানে কোশ্চেনের মধ্যে দেখো বলে দিয়েছে, এই যে 1/√2 ইন্টিগ্রেশন 0 to z, এই যে এই ভ্যালুটা দেখতে পাচ্ছ, এটার ভ্যালু তোমাকে বলে দেওয়া আছে। এই যে 0 to z বলা আছে, এই জেডটাই হচ্ছে ওই দুটো ভ্যালু, একটা হচ্ছে তোমার -0.8, একটা হচ্ছে তোমার 0.4। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে তো তোমার z ইকুয়ালস টু +0.8 বলা আছে, তাহলে কি করে করবে? এরিয়াটা তো সেমই হবে, -0.8 ইয়েস, হবে। কারণ আমি একটু আগে কি বললাম, নর্মাল ডিস্ট্রিবিউশন সবসময় সিমেট্রিক হয়। তো 0 থেকে 0.8 ক্যালকুলেট করো বা -0.8 থেকে 0 ক্যালকুলেট করো, এরিয়া সবসময় সেম আসবে, একই না, ঠিক আছে? এরিয়া সবসময় সেম আসবে। তাহলে তুমি এটাকে যদি একটু, তোমার যেহেতু যেরকম গিভেন কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুযায়ী তুমি যদি এটাকে মডিফাই করে নাও, তাহলে মডিফাই করলে মডিফাই করতে পারো, না হলে ওই এরিয়াটা সিম্পলি বসিয়ে দিতে পারো। তাহলে আমার কি আসছে, 1/√2 ইন্টিগ্রেশন 0 to 0.8, ওকে, e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2 ডিটি প্লাস 1/√2 ইন্টিগ্রেশন 0 to 0.4 e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2 ডিটি। হ্যাঁ, তুমি এখানে পাশে লিখতে পারো যে নর্মাল কার্ভ ইজ সিমেট্রিক। যদি এই লাইনটা না করে তুমি ডিরেক্ট ভ্যালু পুট করতে সেটা হতো, কিন্তু আমি তোমাদের ফুল একদম কনসেপ্টটা দিয়ে দিচ্ছি যাতে পরে কোনো সমস্যা না। এবার তুমি বলো 0 থেকে 0.8 এর মধ্যে ভ্যালু কত দেওয়া আছে? 0.2881। 0.2881, তাই না? এই যে when z equals to 0.8, ভ্যালু হচ্ছে 0.2881, বাস পুট করে দাও 0.2881 প্লাস আরেকটা ভ্যালু কত দেওয়া আছে, 0.1544। 0.554, বাস অ্যাড করে বলো কত আসছে। 0.4435, তাই না? বাস এটাই হচ্ছে তোমার অ্যান্সার। না, এটা মানে তোমার ফাইনাল অ্যান্সার না, এরপরে আরো একটু করতে হবে, কারণ তোমাকে নাম্বার অফ ওয়ার্কার্স চেয়েছে। তাহলে এই যে স্যার হ্যাঁ বলো। স্যার ওটা -0.820 হবে না? সেটাই তো আমি বললাম, এই দেখো -0.820 ছিল, তো তুমি যেহেতু কার্ভটা সিমেট্রিক হচ্ছে, তো -0.8 থেকে 0 ক্যালকুলেট করো বা 0 থেকে 0.8 ক্যালকুলেট করো, আলটিমেটলি তুমি তো এরিয়া ক্যালকুলেট করছো, আচ্ছা তো ভ্যালুটা আচ্ছা, সেমই আসবে। বুঝলাম বুঝলাম। তো আচ্ছা এটা স্যার, তোমার কি এক্সাক্ট হলো? তো লজিকটা সাইডে লিখতে হবে?
না লিখলেও চলবে, তুমি লিখতেও পারো নাও লিখতে পারো। তুমি যদি মনে করো যে এই লাইনটা পুরো এই লাইনটা করবো না, তাতেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে। ওকে, তাহলে এটা আমার কি কি এলো, এই এই যে ভ্যালুটা এলো সেটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ 66 লেস দ্যান এক্স লেস দ্যান 72 এর ভ্যালু এলো, তাই না? মানে উইকলি যাদের ইনকাম 66 থেকে 72। এবার হচ্ছে আমাকে সেই নাম্বার অফ ওয়ার্কারটা বের করতে হবে। নাম্বার অফ ওয়ার্কারটা কি করে পাবো? টোটাল ওয়ার্কার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই। টোটাল ওয়ার্কার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো সেটাই লিখে দাও যে therefore the number of workers whose wages are between 66 and 72 is কত হবে? 0.4435 ইন্টু টোটাল ওয়ার্কার কতজন ছিল? 10,000, ঠিক কিনা? তার মানে কতগুলো? চারটে, তার মানে 4435 এত রুপিস। বোঝা গেছে কোশ্চেনটা? এই একটা অঙ্ক যদি বুঝে যাও যে এই সিস্টেমে হচ্ছে, তুমি নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটা অঙ্ক পারবে। আমি তোমাকে লিখে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক পারবে। শুধু তোমাকে বুঝতে হবে যে এক্স ভ্যারিয়েবল তোমাকে কি ধরতে হবে, সেটা তোমাকে বুঝতে হবে। মিন কি দেওয়া আছে, ভ্যারিয়েন্স কি দেওয়া আছে, সেগুলো ল্যাঙ্গুয়েজ থেকে ইজিলি বুঝে যাবে। এক্স ভ্যারিয়েবল কি ধরতে হবে এটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। ঠিক আছে অনুষ্কা? অনুষ্কার রেসপন্স নেই। স্যার ডাকছেন? অনুষ্কা না, অনুষ্কা বলেছি। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই থাক। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। যদি কোনো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? আজকে যা কিছু পড়লাম সবটা ভালো করে পড়ে নেবে। যদি কোনো ডাউট থাকে নেক্সট ক্লাসে আমাকে বলবে। ওকে, চলো তাহলে, গুড স্যার নাইট। বলছি কালকে কটার সময় আসতে হবে? গুড নাইট কাল স্যার। কাল তোমাদের 6:30। হ্যাঁ, গুড 6:30? নাইট। স্যার নেক্সট ক্লাসে আপনি অ্যাপটিটিউড নেবেন? নেক্সট ক্লাসে আমি অ্যাপটিটিউড নেবো, হ্যাঁ। ওকে স্যার। ঠিক আছে, চলো তাহলে, বাই। বাই স্যার। হুম।